দেখতে দেখতে আমরা একসঙ্গে আরও একটা বছর পার করে ফেললাম। সারা বছর ধরে আমরা চেষ্টা করেছি আপনাদের পছন্দের গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে। তাহলে বছরের শেষ উপস্থাপনা অন্যরকম হয় কি করে? আর সেই জন্যই নিয়ে এসেছি আপনাদের পছন্দের বিষ্টুদাকে। আজ আপনারা শুনবেন বিষ্টুদার ৬১তম ভূতের গল্প, বটতলার চায়ের দোকানে। নতুন বছরে আপনাদের কাছে ফিরব নতুন নতুন বিভিন্ন স্বাদের গল্প নিয়ে। আপনাদের সবাইকে জানাই ম্যাজিক বক্স পরিবারের পক্ষ থেকে আসন্ন শুভ ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের আসরে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদের জন্য এখানে প্রতি সপ্তাহে নতুন নতুন বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আসি। চলুন শুনে নেওয়া যাক আমাদের এবারের নিবেদন, বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৬১তম গল্প, বটতলার চায়ের দোকানে। তোদের হয়তো কখনো বলিনি, বেশ কিছু বছর আগে একবার ঘটনাচক্রে একটা গাড়ি আমি কিনেছিলাম। শখ বলতে আমার ওই একটাই, অতিলৌকিক রহস্যের পিছনে ছুটে বেড়ানো। এছাড়া তেমন বলার মতো বিশেষ কিছুই নেই। স্বস্তিতে জীবন কাটানোর জন্য মাথার উপরে ছাদ দরকার, তাই ওই বাড়িটা করেছিলাম। রেস তো আমার ছিল বরাবরই, কিন্তু কখনোই মনে হয়নি ব্যক্তিগত গাড়ি কেনার কথা। আর তাছাড়া কেন জানি না, রেলগাড়িতে ভ্রমণ আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যাক, ওই প্রসঙ্গে গিয়ে লাভ নেই, গাড়ির বিষয়ে ফিরে আসি। গাড়ির প্রথম মালিক যে ছিল সে একজন ধনী ব্যবসায়ী। ভদ্রলোক একটা পুরনো বাড়ি কিনেছিলেন। সেই বাড়িতে দিন দুয়েক থাকার পরেই বুঝতে পারেন যে বাড়িটা ঠিক সুবিধার নয়। মাঝরাতে কান্নার শব্দ, ফিসফিস আওয়াজ, রাতের অন্ধকারে করিডোরে আচমকা বিভৎস কিছু দেখা, এসব অভিজ্ঞতা ওই দুদিনের মধ্যেই হয়েছিল ভদ্রলোকের। কয়েকজন ভণ্ড বাবাজির পাল্লায় পড়ে বেশ কিছু টাকা গচ্চা দেওয়ার পরেও কোনো সুরাহা হয় না সমস্যার। ঘনিষ্ঠ একজনের মারফত আমার কাছে একটা অনুরোধ আসে। পরোপকারের চেয়ে বেশি আমার আগ্রহ ছিল ভৌতিক অভিজ্ঞতার। অতএব পৌঁছে গেলাম। একা সেই বাড়িতে ৭ রাত কাটিয়েছিলাম। সে এক অন্য ঘটনা। মূল কথা, আমি যাওয়ার পরে সমস্যার সমাধান হয়। তারপর থেকে আর কোনোদিনই ওই বাড়িতে কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। ভদ্রলোক অত্যন্ত আপ্লুত হয়ে উঠলেন। আমায় কিভাবে সম্মান জানাবেন সে কথা যেন কিছুতেই ভেবে উঠতে পারছিলেন না। শেষে নিজের ব্যবহৃত একটি বিদেশি কোম্পানির গাড়ি আমায় দিতে চাইলেন। আমিও যেমন কোনোভাবেই নিতে রাজি নই সেটি, সে ভদ্রলোকও নাছোড়বান্দা। শেষে যখন কোনো উপায় হচ্ছে না, আমি প্রস্তাব দিলাম যে যৎসামান্য মূল্য আমার কাছ থেকে নিতে হবে। ওই বিরাট পরিমাণ দামের ছাড় আমার সম্মান স্বরূপ। এভাবেই ঘটনাচক্রে গাড়িটা আমার হয়। ভদ্রলোক হয়তো এর আগে ৬-৮ মাস ব্যবহার করেছিলেন, ফলে একদম নতুন বলা চলে। তা গাড়ি নিয়ে তো বাড়ি এলাম, কিন্তু যাবোটা কোথায়? দিনের পর দিন পড়ে থাকে। এমন ঘটনাও ঘটেছে, এর মাঝে আমি ট্রেনে করে অন্য জায়গায় ঘুরে এসেছি, কিন্তু একবারও মনে হয়নি গাড়িটা নিয়ে যাওয়ার কথা। তা সেই গাড়ি আমার বাড়িতে আসার প্রায় ৩-৪ মাস পরে একটা ভৌতিক জায়গার সন্ধান পাই। আমার অভ্যাস মতো যাওয়ার কথা ঠিক করে ফেলি, এবং এই প্রথমবার আমার মনে হয় গাড়িটা তো পড়েই আছে, এই সফরটা নয় ওর কাঁধে চেপেই হোক। আমার ব্যক্তিগত গাড়ি এতদিন না থাকলেও যৌবন থেকেই আমি গাড়ি চালাতে পারতাম, ফলে চালকের মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন নেই। আমি নিজেই সারথি হয়ে রথ নিয়ে এগিয়ে যাব। অতএব একদিন দুপুর দুপুর নাগাদ নিজেই চালকের আসনে বসে বেরিয়ে পড়লাম।
ব্যক্তিগত গাড়ি থাকবার একটাই সুবিধা আমি অনুভব করেছিলাম সেই সময়ে। সঙ্গে অতিরিক্ত জিনিসপত্র নিয়ে যাওয়া যায় এবং সেইগুলো হাতে করে বইতে হয় না। চলতে লাগলো আমার যাত্রা। গাড়ি চালাতে চালাতে মাঝে দুই একবার দাঁড়িয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। বাইরের আলো যখন ধীরে ধীরে কমে আসছে, সেই সময় জাতীয় সড়ক ছেড়ে পাশের একটা রাস্তায় ঢুকে পড়লাম। পথ নির্দেশ আমার কাছে যা রয়েছে তাতে এখনো প্রায় 50 কিলোমিটার পথ আমায় চলতে হবে। রাস্তা নতুন তাই সমস্যা, নয়তো এটুকু পথ 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। নিশ্চিন্ত মনে মনের সুখে গাড়ি চালাতে লাগলাম। যেখানে আমি যাচ্ছি সেটা একটা প্রত্যন্ত গ্রাম। গত 15-20 দিন ধরে নাকি গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটছে এবং সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো ইতিমধ্যে গ্রাম থেকে রাতের অন্ধকারে প্রায় 4 জন মতো পুরুষ নিরুদ্দেশ হয়েছে। এমনভাবে নিরুদ্দেশ হয়েছে যেন তাদের অস্তিত্ব এই পৃথিবীতে কখনো ছিলই না। এছাড়া গ্রামের অনেক মহিলা দুপুরে অথবা রাতে অনুভব করেছে কেউ যেন তাদের অনুসরণ করছে। একাধিক শিশু নাকি অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসক অনেক চেষ্টা করেও অসুস্থতার কোনো কারণ বুঝতে পারেনি। যেসব পুরুষ নিরুদ্দেশ হয়েছে তারা প্রত্যেকেই মাঝরাতে ঘর থেকে বেরিয়েছিল। তারপর থেকেই তাদের আর কোনো খোঁজ নেই। পুরো গ্রামটাই নিদারুণ আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রত্যন্ত গ্রাম, শিক্ষার আলো সেখানে ঠিক করে পৌঁছায়নি। হতে পারে এই সমস্ত ঘটনা স্বতন্ত্র, একটার সঙ্গে অন্যটির কোনো যোগাযোগ নেই, কিন্তু গ্রামের মানুষজন তা বলছে না। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের গ্রামে কোনো অভিশাপ নেমে এসেছে এবং প্রত্যেকটা ঘটনা একটা অন্যটার সঙ্গে জড়িয়ে। রাতের অন্ধকারে এখন আর কোনো পুরুষ বাইরে বের হয় না। মহিলারা যখন পুকুরে জল আনতে যায় দিনের বেলায় অথবা অন্য কোনো কাজে বাইরে যায়, তখন অবশ্যই সঙ্গে আরও 1-2 জন থাকে। ওই গ্রামে আর কেউ একা বের হতে সাহস পায় না। শুধুমাত্র বাইরেই যাওয়া নয়, নিজের ঘরেও কেউ একা থাকে না। অজ্ঞাত ভয় সবাইকে তাড়া করে বেড়াচ্ছে। আমি সেখানে চলেছি নিজের উৎসাহেই। প্রথমত আমি বোঝার চেষ্টা করব যে ওই ঘটনাগুলো কি সত্যিই অলৌকিক নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে। সমস্যা যাই হোক, আমার মূল উদ্দেশ্য সেই সমস্যার সমাধান করা। জীবনের অভিজ্ঞতা দিয়ে যদি মানুষের সামান্য উপকার আমি করতে পারি, তাতে ক্ষতি কি? গাড়ি চালাতে চালাতে ওই গ্রাম সম্পর্কে যা যা শুনেছিলাম সেই সব কথাই ভাবছিলাম। এদিকে ততক্ষণে দিনের আলো সম্পূর্ণ ফুরিয়ে গেছে। চারপাশে ঘুটঘুট করছে অন্ধকার। শুধুমাত্র গাড়ির আলোতে সামনের রাস্তাটুকু আলোকিত হয়েছে। পথের দুপাশে গাছের সারি। অন্ধকারের মাঝে দেখে মনে হচ্ছে যেন সামনে কোনো বিশাল গুহা, আর সেই গুহা মুখের দিকে আমি ক্রমাগত এগিয়ে চলেছি, অথচ কোনোভাবেই সেখানে পৌঁছাতে পারছি না। শুধু যে দিনের আলো ফুরিয়ে রাত্রি নেমেছে তা নয়, আরও একটা পরিবর্তন হয়েছে। এতটা পথ আসার সময় আকাশ মোটামুটি পরিষ্কার ছিল। এখন হয়তো আমার মাথার উপরে মেঘের দল ভিড় করেছে। মাঝে মাঝেই নিঃশব্দ আলোর ঝলকানি আকাশে চোখে পড়ছে। বৃষ্টির সময় নয়, তবু কেন এমন হলো কে জানে। আবহাওয়ার খবর আমি জানতাম না।
জাতীয় সড়ক ছেড়ে যত দূরে যাচ্ছি ততই সবকিছু যেন কেমন বদলে যাচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত রাস্তায় দু একজন মানুষ চোখে পড়ছিল, এখন সেসবের কোনো বালাই নেই। অবশ্য আশেপাশে দেখে মনে হচ্ছে রাস্তার ধারের ওই গাছের সারির ওপাশে বিস্তীর্ণ ফসলি জমি। বাড়িঘর যে এই অঞ্চলে নেই সে বিষয়ে আমি নিশ্চিত। বৈদ্যুতিক আলো না হলেও বাড়িঘর থাকলে নিশ্চয়ই কোনো না কোনো আলো সেখানে জ্বলত, কিন্তু আশেপাশে নিশ্ছিদ্র অন্ধকার। আরো 4-5 কিলোমিটার পথ চলার পরে সামনের কাচের উপরে বৃষ্টির ফোঁটা চোখে পড়ল। গাড়ির গতি কিছুটা কমিয়ে সাবধানে চলতে লাগলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এমন প্রবল হয়ে উঠল যে এই অন্ধকারে গাড়ি চালানো একরকম অসম্ভব মনে হতে লাগলো। রাস্তাঘাট চেনা নয়, সামান্য অসাবধানতা বড় বিপদ ডেকে আনতে পারে। একে এই বৃষ্টি, তার উপরে আশপাশ এমন নির্জন যে কোনো জায়গায় গাড়ি থামাতেও ভরসা পাচ্ছি না। গাড়িতে জ্বালানি যথেষ্টই রয়েছে, সে বিষয়ে চিন্তা নেই। অতএব অত্যন্ত ধীর গতিতে এগোতে লাগলাম। কিছুই দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কি করা উচিত বুঝে উঠতে পারছিলাম না। ঠিক এমন সময় বেশ অনেকখানি দূরে এক বিন্দু আলো চোখে পড়ল। নিশ্চিত হওয়ার জন্য গাড়ি থামিয়ে আলো নিভিয়ে দিয়ে দেখলাম ভুল কিছু দেখিনি। সত্যি কিছুটা দূরে এক বিন্দু আলো টিমটিম করছে। আশেপাশের পরিস্থিতি অনুযায়ী ওই আলো অপ্রত্যাশিত, তবু সেই মুহূর্তে আমার কাছে ওটাই ছিল একমাত্র আশার আলো। গাড়ি চালু করে ধীরে ধীরে সেদিকেই এগোতে লাগলাম। বৃষ্টি সেই একই রকম এক নাগাড়ে হয়ে চলেছে। আলোর কাছাকাছি পৌঁছানোর পর দেখলাম সেখানে একখানা বিশাল বড় বট গাছ। বট গাছের গা ঘেঁষে একটা চালা ঘর, সামনের ঝাপ নামানো, শুধু পাশে একটা টিনের দরজা রয়েছে, সেটা খোলা। ওটার ভিতরেই সম্ভবত একটা হ্যারিকেন জ্বলছে। সেই আলোই দূর থেকে আমার চোখে পড়েছিল। এই পরিস্থিতিতে যেটুকু প্রাপ্তি হয় তাই অনেক। সৌভাগ্য যে সঙ্গে একখানা ছাতা এনেছিলাম। গাড়ি রাস্তার ধারে রেখে ছাতা বের করে গাড়ি থেকে নামলাম। ছাতাটা আমার যথেষ্টই বড়, তবু বৃষ্টির দাপটে পোশাক ভিজে যাচ্ছিল। কোনো রকমে এগিয়ে গেলাম সেই খোলা দরজাটির সামনে। উঁকি দিয়ে প্রথমে কোনো মানুষজন চোখে পড়ল না, তবে ভিতরের জিনিসপত্র দেখে বুঝতে পারলাম এটা কোনো চায়ের দোকান। আশ্চর্য হলাম একটা বিষয় লক্ষ্য করে, আশেপাশে কোথাও কোনো দোকানপাট, বাড়িঘর কিছুই চোখে পড়ছে না। বিদ্যুৎ চমকের আলোয় যত দূর দেখা যায় কোনো দিকেই কিছু নেই। অথচ এমন একটা জায়গায় নিঃসঙ্গ পথিকের মতো দাঁড়িয়ে আছে একটি মাত্র চালা ঘর সহ চায়ের দোকান। বিষয়টা অদ্ভুত নয় কি? কিন্তু সেই মুহূর্তে এত কিছু বিবেচনা করার মতো মানসিক স্থিতি আমার ছিল না। তার উপর বৃষ্টি ভেজা আবহাওয়ায় একবার গরম চায়ের জন্য মন চঞ্চল হয়ে উঠেছিল। মনের সংকোচ সংযত করে ডাক দিলাম, কেউ আছেন? প্রথমটায় কোনো সাড়া নেই। উসখুস করে
আরও একটু গলা তুলে হাঁক দিলাম, দাদা, কেউ আছেন? বাইরে প্রচণ্ড বৃষ্টির শব্দ। সেই বৃষ্টির শব্দের সঙ্গে মিলেমিশে একবার খুসখুস করে কাশির শব্দ আমার কানে এলো। তারপর সেই খোলা দরজা দিয়ে লক্ষ্য করলাম ভিতরের আরো একটা দরজা ধীরে ধীরে খুলে গেল। তারপর সেই দরজা দিয়ে একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। ভদ্রলোকের চেহারা একটু কেমন যেন, চেহারা রুগ্নই বলা যায়, তবে পেটখানা অস্বাভাবিক রকম বেরিয়ে রয়েছে। মাথায় টাক, কানের দুপাশে কাঁচা পাকা চুল অস্তিত্বের জন্য লড়াই করছে। দাড়ি নেই, তবে ঠোঁটের উপরে চুলের মতোই কাঁচা পাকা রঙের গোঁফ রয়েছে। পরনে লুঙ্গি আর একটা সাদা ফতুয়া, যদিও সেই ফতুয়ার রং এখন বিবর্ণ। চোখের উপরে ভুরু দুখানা অস্বাভাবিক রকম মোটা, আর তার নিচে একজোড়া জুলজুলে চোখ। এগিয়ে এসে আমায় দেখতে পেয়ে ভদ্রলোক বললেন, বলুন। ভদ্রলোকের কণ্ঠস্বর অদ্ভুত রকম ফ্যাঁস ফ্যাঁসে, আর সেই সঙ্গে কেমন ভাষা ভাষা একটা ভাব। আমি দরজার ভিতরে এক পা এগিয়ে এসে ছাতাটা বন্ধ করে সেটার জল বাইরে ঝাড়তে ঝাড়তে বললাম, আপনার কাছে চা হবে? হবে, তবে একটু বসতে হবে। তাই তোর যোগে আপনি যাচ্ছেন কোথায়? আমি আসলে ওই হাঁসুয়ালির দিকে যাচ্ছিলাম। বৃষ্টিতে যা অবস্থা, এগোতে পারছি না, সেই জন্য দাঁড়িয়ে পড়েছি। কিন্তু আপনার গাড়ি নিয়ে আর ওদিকে এই রাতে যেতে পারবেন বলে মনে হয় না। হাঁসুয়ালির আগের পুলটা আজ দুপুরে ভেঙে পড়েছে। এই দুঃসংবাদ পেয়ে প্রত্যুত্তরে কিছু বলতে যাব, হঠাৎ মাথার মধ্যে একটা ভাবনা দপ করে যেন জ্বলে উঠল। আমি যে গাড়ি নিয়ে যাচ্ছি সেটা এই লোকটি জানলো কি করে? পরক্ষণেই অবশ্য ভাবলাম, বাইরে ছিল না তাতে কি হয়েছে, গাড়ির আলো জ্বলছিল। তাছাড়া গাড়ি চললেও তো শব্দ হয়, হয়তো ভিতরের ঘর থেকে কোনোভাবে সেই শব্দ পেয়েছে, অথবা আলো দেখতে পেয়েছে। মনের মাঝে সদুত্তর সাজিয়ে নিয়ে স্বাভাবিক প্রশ্নোত্তরে ফিরে এলাম। সে কি বলছেন, তাহলে তো বিপদ হলো। তাই এই পথ ছাড়া আর কোনো পথ নেই? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তিনি নিজেই একটা প্রশ্ন করলেন। দুধ শেষ হয়ে গেছে, রং চা চলবে তো? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। বলছিলাম যে আর কোনো রাস্তা কি আছে যাওয়ার? আছে, তবে এই রাতে সে পথে যেতে পারবেন না। তার উপরে যা বৃষ্টি হয়েছে তাতে সে পথ কাদায় ভরে গেছে। দিনের আলো না ফুটলে সে পথে যাওয়া সম্ভব না। কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। সত্যিই তো সমস্যা হলো। এখন এই রাতের বেলায় এই নির্জন জায়গায় কোথায় যাব, কি করব, কিছুই জানি না। এখন উপায় কি? একটি মাত্র উপায় আছে, গাড়িতে রাত কাটাতে হবে। তবে এই দুর্যোগে খোলা রাস্তায় ওইভাবে রাত কাটানো নিরাপদ বলে মনে হচ্ছে না। কি করব মনে মনে ভাবছি। এমন সময় ভদ্রলোক কাচের গেলাসে চা এগিয়ে দিলেন। এই বৃষ্টি ভেজা আবহাওয়ায় গরম চায়ের গেলাস হাতে নিয়ে বেশ আরাম লাগলো। এখন বেশিরভাগ চায়ের দোকানে কাগজের কাপের চল হয়েছে, তবে বিশেষত বর্ষা এবং শীতের সময় কাচের গেলাসে চা খাওয়ার আলাদা একটা আরাম আছে। চায়ের তৃষ্ণার তৃপ্তি তো হয়, সেই সঙ্গে
কাচের গেলাস দুহাতে জড়িয়ে উষ্ণতাও পাওয়া যায়। আগে সেই উষ্ণতা উপভোগ করলাম, তারপর গরম চায়ে পরিতৃপ্তির প্রত্যাশায় একটা চুমুক দিলাম। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন অদ্ভুত মনে হলো। এই স্বাদ ঠিক চায়ের তো মনে হচ্ছে না। উষ্ণতা আছে ঠিকই, তবে লিকার চা যেমন জলের মতো হয় তেমন নয়। যেন মনে হচ্ছে সামান্য গাঢ়, আর সেই সঙ্গে অদ্ভুত এক লবণাক্ত স্বাদ। স্বচ্ছ কাচের গেলাসের দিকে তাকালাম। রংটাও কেমন যেন অদ্ভুত। স্বাদ যেমনই হোক, এই আবহাওয়ায় ওই উষ্ণতাটুকু আমার দরকার। চায়ের স্বাদ নিয়ে যখন আমার মনের অভ্যন্তরে প্রশ্ন উত্তর পর্ব চলছে, সে সময় আমার সামনে দাঁড়ানো ভদ্রলোকের দিকে খেয়াল ছিল না। হঠাৎ সেদিকে চোখ পড়ল। দেখলাম ভদ্রলোক কেমন জুলজুলে চোখে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই কি চলছে ভদ্রলোকের মনে। আমি একটু অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে জল কি নোনা? কিন্তু আশেপাশে তো সমুদ্র নেই। তা একটু নোনা বই কি। এই চা কেমন একটু চা ঠিক কেমন তা বিস্তারিত বলার জন্য সেই মুহূর্তে ভাষা খুঁজে পেলাম না। এদিকে বৃষ্টি অনবরত হয়ে চলেছে। এই বৃষ্টি যে থামবে তার বিন্দুমাত্র লক্ষণ দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকের শব্দে মাটি পর্যন্ত কেঁপে উঠছে। খোলা দরজাটা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। কানে ভেসে এলো ভদ্রলোকের সেই ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর। আপনার অসুবিধা না থাকলে আপনি আজ রাতটা এখানেই থেকে যেতে পারেন। অপ্রত্যাশিতভাবে সমস্যার সমাধান আমার সামনে এসে উপস্থিত হলো ঠিকই, কিন্তু কেন জানি না সেই সমাধান নিঃসংকোচে গ্রহণ করতে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। কি উত্তর দেব বুঝতে না পেরে প্রাথমিকভাবে একটু আপত্তি জানালাম। না না, অসুবিধা হবে না, তাছাড়া আমার গাড়ি তো রয়েছে। আচ্ছা, আপনি কতক্ষণ দোকান খোলা রাখবেন? তা তো বলতে পারি না, ঠিক নেই। যখন আর খুলে রাখতে ইচ্ছা করে না তখন বন্ধ করে দিই। তবে বৃষ্টির যা পরিস্থিতি, তাতে গাড়িতে থাকার চেয়ে চালের তলায় থাকাটা ভালো। আমার কোনো অসুবিধা হবে না, সেসব নিয়ে আপনার ভাবার দরকার নেই। একটা রাতের ব্যাপার, আপনি না বললেও আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি। জোর করে আপত্তি করার দরকার নেই, আমার কথা শুনুন, থেকে যান এখানে। সত্যি কথা বলতে এতক্ষণ ধরে মনে মনে এই কথাটাই ভাবছিলাম যে আমি কিছুতেই ভদ্রলোকের এখানে থাকবো না। একটু কষ্ট করে গাড়িতেই রাতটা কাটিয়ে দেব। কিন্তু অদ্ভুতভাবে ভদ্রলোকের এই প্রস্তাবের উত্তরে আমি না বলতে পারলাম না। আমার সম্মতি জেনে ভদ্রলোক বললেন, আপনি এই ঘরে এসে বসুন, এদিকে এদিকে আসুন। বলে ভদ্রলোক আমাকে সেই ভিতরের দরজা দিয়ে ঘরে নিয়ে গেলেন। বাইরে থেকে যেমনটা আন্দাজ করেছিলাম, ভিতরটা মোটেই তেমন নয়। ভদ্রলোকের পোশাক আশাক দেখে মনে হয়েছিল ভিতরে সবকিছু অগোছালো হবে, কিন্তু আশ্চর্য হলাম দেখে দারিদ্রতা থাকলেও সেখানে বেশ একটা পরিপাটি ভাব রয়েছে। মাটির মেঝে, উপরে টালির ছাউনি, বেড়া দিয়ে ঘেরা ঘর, একপাশে একটা কাঠের চৌকি,
সেইখানা দেখিয়ে ভদ্রলোক আমায় বসতে বললেন। বসলাম। আপনি কি এখানে একাই থাকেন? প্রশ্নটা শুনে যেন এক মুহূর্ত একটু থমকে গেলেন ভদ্রলোক। তারপর নিজেকে গুছিয়ে নিয়ে উত্তর দিলেন, একাই থাকি। আপনি একটু বসুন, আমি আপনার রাতের খাবার ব্যবস্থা করি। আপত্তি জানিয়ে আর কি হবে। আমায় ঘরে রেখে ভদ্রলোক বাইরে গেলেন। আমি ঘরের ভিতরে চারদিকে তাকিয়ে তাকিয়ে সবকিছু দেখতে লাগলাম। কোনো কিছুই অস্বাভাবিক আমার চোখে পড়ছে না। একজন সাধারণ গরিব মানুষের ঘর যেমন হয় ঠিক তেমন। এদিকে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। মিনিট 10-15 দেখতে দেখতে কেটে গেল। ওদিকে ভদ্রলোকের কোনো সাড়া নেই। ব্যাপারটা কি? গেলেন কোথায়? দাদা, কোনো সাড়া শব্দ নেই। উসখুস করতে করতে আরো কিছুক্ষণ সময় অতিক্রান্ত হল। একটু অধৈর্য হয়ে এবার চৌকি ছেড়ে উঠে সেই সামনের দোকানের ওখানে গেলাম। কেউ নেই। ভদ্রলোক মনে হয় অন্য কোথাও গেছেন খাওয়ার বন্দোবস্ত করতে। কিন্তু এই বৃষ্টিতে গেলেন কোথায়? এই কথা ভাবতে ভাবতে আমার চোখ গেল চা তৈরির জন্য মাটি দিয়ে তৈরি কয়লার উনুনের দিকে। গ্রামে গঞ্জে যেমনটা হয় ঠিক তেমন। কয়লার উনুনে এখনো আঁচ আছে। এদিকে আমার সেই চায়ের পাত্রটা না ধোয়া অবস্থায় পড়ে আছে। মনে পড়ল কথায় কথায় ভদ্রলোককে চায়ের দামটা দেওয়া হয়নি। আর ঠিক আছে, এখন আর সেই প্রসঙ্গ তুলে লাভ নেই। আজ রাতটাও তো এই বাড়িতেই থাকবো। আগামীকাল সকালে নয় কিছু অতিরিক্ত টাকা একসঙ্গে ভদ্রলোককে দিয়ে দেব। চায়ের গেলাসের নিচে অবশিষ্ট চায়ের উপরে পিঁপড়ের দল ভিড় করেছে। লাল পিঁপড়ের ঝাঁকের মাঝে অস্বাভাবিক লাল লিকার চা টলমল করছে। এভাবে একা বসে থাকতে বিরক্ত লাগছিল, কিন্তু কিছুই করার নেই। আবার ফিরে এসে চৌকিতে বসে রইলাম। বৃষ্টি তখনও একইভাবে হয়ে চলেছে। আরো অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর ভদ্রলোক ফিরে এলেন। হাতে একটা থালা, তার উপরে গামলা দিয়ে ঢাকা দেওয়া। গামলার উপরে বৃষ্টির জল লেগে রয়েছে। অর্থাৎ এই বৃষ্টি মাথায় করে ভদ্রলোক আমার জন্য খাবার আনতে গিয়েছিলেন। কিন্তু যদি তাই হয় তবে ভদ্রলোক এমন শুকনো খটখটে কিভাবে? হতে পারে ছাতা মাথায় গিয়েছিলেন। বৃষ্টির মধ্যে কোনো ক্রমে নিজেকে শুকনো রাখতে পেরেছেন। রাত বাড়ছে, খাওয়া দাওয়া সেরে নিন বলে থালাটা মেঝেতে রেখে পাশে একটা চাটাই পেতে দিলেন। আপনি এখন খাবেন না? খাবো একটু পরে, আপনি খেয়ে নিন। পরে খেলেও অসুবিধা নেই, খুব যে খিদে পেয়েছে তেমন তো নয়। দুর্যোগের রাত, আপনি খেয়ে নিন। অগত্যা আর আপত্তি না করে খেতে বসলাম। সত্যি এখানে জল মনে হয় খুবই খারাপ। চায়ে চুমুক দিয়ে যে নোনতা স্বাদ পেয়েছিলাম, ঠিক একই রকম একটা নোনা ভাব খাবারেও রয়েছে। এরকম পরিস্থিতিতে ভালো মন্দের যাচাই করা উচিত নয়। অতএব সেই বিকৃত স্বাদের খাবার কোনো ক্রমে গিলতে লাগলাম। আমার সামনে হ্যারিকেন জ্বলছে। হলুদাভ আলো সারা ঘরে মৃদু হয়ে ছড়িয়ে পড়েছে।
ভদ্রলোক চৌকিতে বসে আছেন। অদ্ভুত একটা ছায়া ভদ্রলোকের মুখের উপরে পড়েছে। সেই আলো আধারিতে ভদ্রলোকের মুখাবয়ব আরো রহস্যময় লাগছে। খাবারের স্বাদ যেমনই হোক, আয়োজন নেহাত মন্দ নয়। একটা বাটিতে 2 টুকরো মাংস ঝোলের মাঝে অর্ধেক ডুবে রয়েছে। হ্যারিকেনের আলোর জন্য কিনা জানি না, তবে সেই মাংসের ঝোলও যেন কেমন অদ্ভুত রঙের, রক্তের মতো লাল, টলমল করছে। খাওয়া শেষ হতে ঘরের সেই চৌকিতেই আমার শোয়ার ব্যবস্থা করে দিলেন ভদ্রলোক। ভদ্রলোকের চাল চলন ঠিক বুঝতে পারছি না। আমার সঙ্গে একেবারেই খেয়ে নিলেন না কেন? প্রশ্নগুলো মনে থাকলেও তা নিয়ে উৎসাহ না দেখিয়ে শুয়ে পড়লাম বিছানায়। বৃষ্টিটা এখন একটু ধরেছে। সন্ধ্যা থেকে সেই যে প্রচণ্ড দাপট, তা এখন অনেকটাই কম। আবহাওয়া বেশ শীতল। নিজের অজান্তেই কখন যেন আমার চোখে ঘুম নামল। গায়ের উপরে একটা পাতলা কাঁথা মুড়ি দিয়েছিলাম। তা সত্ত্বেও ঘুমের মাঝে হঠাৎ অনুভব করলাম প্রচণ্ড শীতলতা। মনে হলো যেন চৌকির উপরে নয়, বরফের একটা বিশাল চাঙড়ের উপরে আমি শুয়ে রয়েছি, এবং বরফ শীতল বাতাসের প্রবাহ ক্রমাগত বয়ে আসছে আমার দিকে। ঘুমের মাঝে সাধারণত খেয়াল থাকে না কোথায় রয়েছি, তাই প্রথমে অস্বস্তি সত্ত্বেও ঘুমের ঘোরে কিছুক্ষণ এপাশ ওপাশ করলাম। তারপর হঠাৎ করেই সজাগ চিন্তার মাঝে মাথায় এলো আমি এখন কোথায় রয়েছি। আচমকা সতর্কতায় চোখ মেললাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। যখন শুয়েছিলাম তখন পর্যন্ত ভদ্রলোকের খাওয়া হয়নি। দোকানটাও খোলা ছিল, কিন্তু এই মধ্যরাতের অন্ধকারে চোখ মেলে প্রথমটায় ঠিকমতো আন্দাজ করতে পারলাম না আমি কোথায় রয়েছি। সেই বরফ শীতল অনুভূতি এখনো একই রকম ভাবে আমার শরীরে শিহরণ জাগাচ্ছে। হঠাৎ একটা শব্দ আমার কানে পৌঁছালো। কোনো জন্তু গোগ্রাসে কোনো শিকার ছিঁড়ে খাওয়ার সময় যেমন শব্দ হয়, অনেকটা তেমন শব্দ। তবে কি রাতের অন্ধকারে কোনো বন্য জন্তু ঘরে ঢুকে পড়েছে? আর সেই লোকটি বা গেল কোথায়? ভাগ্য ভালো যে পকেটে একটা দেশলাই ছিল। সেটাই হাতড়ে বের করে একটা কাঠি বাক্সের গায়ে ঘষলাম। সঙ্গে সঙ্গে সেই নিকষ অন্ধকারের মাঝে ক্ষুদ্র আলোক শিখা জ্বলে উঠল। আর সেই আলোতে যা দেখলাম, তাতে আমার সারা শরীর বরফের মতো জমে গেল। আমার সামনে 3-4 হাত দূরত্বে সেই লোকটি মেঝেতে বসে আছে। তার জুলজুলে চোখগুলো যেন এখন আগুনের ভাঁটার মতো জ্বলছে,
আর সেই গোঁফের নিচে ঠোঁটের চারপাশে লেগে আছে টকটকে লাল তরল। ওই তরল যে রক্ত, তাতে আমার কোনো সন্দেহ নেই, কারণ সেই লোকটির সামনে মেঝেতে এক পিণ্ড মাংস ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে, এবং সেই মাংসের গায়েও চাপ চাপ রক্ত। মুহূর্তের জন্য আমি যেন নির্বাক পাথরের মূর্তির মতো হয়ে গিয়েছিলাম। হাতের জ্বলন্ত দেশলাই কাঠিটা ফুরিয়ে যখন শিখা একদম হাতের কাছে চলে এসেছে, তখন সেই আকস্মিক উত্তাপে চমকে উঠে কাঠিটা ছুঁড়ে ফেললাম। ঘটনাচক্রে সেই অবশিষ্ট কাঠিটা আগুন সহ গিয়ে পড়ল লোকটির গায়ে। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল, কিন্তু সেই মুহূর্তের ভগ্নাংশ সময়ে আমি দেখলাম আগুনটা লোকটির গায়ে পড়ার সঙ্গে সঙ্গে লোকটির শরীর যেন কালো ভাসমান ছাইয়ের মতো ছিন্ন ভিন্ন হয়ে ঘরের সেই অন্ধকারে মিশে গেল। আমি তৎক্ষণাৎ আরো একটা দেশলাই কাঠি জ্বালিয়ে এক লাফে চৌকি ছেড়ে নামলাম। কোনো ক্রমে নিজের জিনিস কটা হাতে নিয়ে ঊর্ধ্বশ্বাসে কয়েক লাফে ঘর থেকে বেরিয়ে এলাম। বৃষ্টি তখন থেমেছে, মেঘ অনেকটাই কেটে গেছে। মেঘে ঢাকা চাঁদের মৃদু আলোয় কোনো ক্রমে বাইরেটা দেখা যাচ্ছে। বেরিয়ে সোজা ছুটলাম নিজের গাড়ির দিকে। কোনো ক্রমে দরজা খুলে ভিতরে ঢুকে গাড়ি স্টার্ট দিলাম। কোন দিকে যাব তার নির্দিষ্ট কোনো পরিকল্পনা আমার ছিল না। যতটুকু সম্ভব জোরে গাড়ি চালাতে লাগলাম। এই জায়গা থেকে যতটা দূরে সম্ভব আমায় পালিয়ে যেতে হবে, কিন্তু তখন আমি জানতাম না আমি এক অতিলৌকিক চক্রব্যূহে আটকে পড়েছি। 5 মিনিট গাড়ি চালানোর পরে দেখলাম একটা 3 রাস্তার মোড়। গাড়িটা বাঁ দিকে ঘোরালাম। কিছুক্ষণ চলার পরে দেখি আবার সেই গাছতলায় উপস্থিত হয়েছি। সেই চালা ঘর, ঘরের ভিতরে আবার জ্বলে উঠেছে একটা হ্যারিকেনের আলো। আমি না দাঁড়িয়ে চলতে লাগলাম। আগের বার 3 রাস্তার মোড় থেকে বাঁ দিকে গিয়েছিলাম, এবার ডান দিকে গেলাম, কিন্তু এবারও কিছুটা এগিয়ে দেখলাম সেই একই জায়গায় আবার পৌঁছেছি। আমার মাথা কাজ করছিল না। গাড়ি আমি থামালাম না। এইভাবে প্রায় 5-6 বার ঘুরে ফিরে সেই একই বাড়ির সামনে এসে পৌঁছালাম। গাড়ির গতি তখন প্রায় 90-এর কাছাকাছি। সামনে দেখতে পাচ্ছি সেই একই চালা ঘর। আমার দৃষ্টি সেই দিকে। হঠাৎ লক্ষ্য করলাম আমার গাড়ির সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। সেই লোকটা তীব্র গতিতে তখন গাড়ি চলছিল। কোনো ক্রমে স্টিয়ারিংটা ঘুরিয়ে সামলাতে গিয়ে ঘটল এক চরম ঘটনা। আমার স্নায়ু তখন অবশ হয়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যে গাড়ি গিয়ে সোজা ধাক্কা দিল সেই চালা ঘরে। তারপর আমার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল।
হঠাৎ মুখের উপরে শীতল জলের স্পর্শে আমার জ্ঞান ফিরল। তখন সকালের আলো ফুটেছে। চোখ মেলে দেখলাম আমায় ঘিরে 2-3 জন গ্রামের লোক দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে কৌতূহল। তাদের কাছেই একটু সুস্থ হওয়ার পরে শুনেছিলাম ওখানে এক সময় একটি লোক সত্যি চায়ের দোকান করেছিল। কোনো এক রাতে একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উঠে যায় লোকটির ওই দোকান সহ চালা ঘরের উপরে। ঘুমন্ত অবস্থাতেই সেই লরিতে পিষে মৃত্যু হয়েছিল ভদ্রলোকের। শুনছিলেন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের 61তম গল্প বটতলার চায়ের দোকানে। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না।